ঘটনা 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার পর দোষী কেন শাস্তি পেল না? গলা থেকে মুখ, আঙুল, ডান হাত, বাঁ পা, ঠোঁট সব মিলে শরীরে 25 জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এমনকি চশমার কাঁচের টুকরো চোখের মধ্যে প্রবেশ। কেনই বা এত তাড়াহুড়ো করে পোস্টমর্টম করা হয়েছিল, আর কেনই বা 3টি ডেড বডিকে পাশে ফেলে রেখে ভিকটিমের ডেড বডিকে আগে দাহ করা হলো? You all are angry. I suddenly feel my city has gone back 30, 40, 50 years back. We are just waiting for the justice. মেডিকেল স্টুডেন্ট থেকে সাধারণ মানুষ, নিউজ চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়া, সব জায়গায় এখন একই নাম, আরজি কর মেডিকেল কলেজ। ঘটনার এতদিনও পর দোষী কেন শাস্তি পাচ্ছে না, এ বিষয় নিয়ে সবাই এখন খুবই ক্ষিপ্ত। কিন্তু দূর থেকে এটি একটি ধর্ষণ এবং নির্মম হত্যাকাণ্ড মনে হলেও এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে আরো অনেক অবৈধ কার্যকলাপ, যেগুলি 2000 সাল থেকে কন্টিনিউয়াসলি এই মেডিকেল কলেজে চলছে। এবং অতীতের সব ঘটনার সাথে বর্তমানের এই ঘটনার অনেক দিক থেকে মিল আছে। 9ই আগস্ট ভোর 4:03 সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সঞ্জয় রয় নামে একজন ব্যক্তি গলায় ব্লুটুথ হেডসেট পরে সেমিনার হলে প্রবেশ করে, কিন্তু সে জানতো না পরবর্তীকালে এই ব্লুটুথ হেডসেটটি তাকে দোষী সাব্যস্ত করতে সাহায্য করবে। 40 মিনিট ধরে দুষ্কর্ম করার পর 4:43 সেমিনার হল থেকে বেরিয়ে আসার পর ওই হাসপাতালেই কোনো ভয় চিন্তা ছাড়াই ঘুমিয়ে পড়ে। এরপর সকালে মৌমিতা দেবনাথের রক্তাক্ত মৃতদেহ সেমিনার হলে দেখতে পায়। শরীরের উপর ছিল অনেক জায়গায় ক্ষত চিহ্ন। সকাল 9:30 মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট ভিকটিমের পরিবারকে ফোন করে জানায় আপনার মেয়ে সুসাইড করেছে, এবং পার্টিকুলার এই সুসাইড করার কথাটাই পরবর্তীকালে অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল মেডিকেল কলেজের জন্য। দুপুর 12টার দিকে ভিকটিমের বাবা মা মেডিকেল কলেজের সামনে এসে পৌঁছায়, কিন্তু মেয়েকে দেখতে না দিয়ে তাদেরকে মেডিকেল কলেজের বাইরে 3 ঘন্টা ধরে অপেক্ষা করানো হয়। মৃতদেহ দেখার পর ভিকটিমের পরিবার বুঝতে পারে এটা কোনো সুসাইড নাই, তাদের মেয়েকে কেউ জঘন্যভাবে মেরে খুন করেছে। এরপর সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ সঞ্জয় রয়কে গ্রেপ্তার করে, যার গলায় ছিল ব্লুটুথ হেডসেট, যেটা ঘটনাস্থলে পাওয়া গিয়েছিল, এবং এই হেডসেটটি সঞ্জয় রয়ের ফোনের সাথে পেয়ারও হয়ে যায়। এর উপর ভিত্তি করেই সঞ্জয় রয়কে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়। তো এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে একজন সাধারণ মানুষ কিভাবে এত সহজে মেডিকেল কলেজে সেমিনার রুমে প্রবেশ করতে পারে? তো সঞ্জয় রয় কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন এই জঘন্য মানুষকে তিনি কেন বলবো, একে সে বললেই চলবে। সে ছিল নেতাদের এবং আরজি কলেজের এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষের খাস চামচা। প্রথমত সঞ্জয় ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে সিভিক ভলেন্টিয়ার হিসাবে জয়েন করে, তারপর নেতাদের তেল মাখিয়ে কলকাতা পুলিশের ওয়েলফেয়ার সেলে কাজ করতে শুরু করে। এই সঞ্জয়ের কেপি 4th ব্যাটালিয়নের সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকার কারণে সে আরজি কলেজে পোস্ট পেয়ে যায়। কাজ করাকালীন হাসপাতালে পেশেন্টের বেড পাইয়ে দেওয়া, বিভিন্ন ধরনের টেস্ট করার জন্য পেশেন্টের পরিবারের কাছ থেকে লুকিয়ে সঞ্জয় টাকা নিত, যেটা ছিল তার উপরি ইনকাম। এছাড়া বেকার যুবকদের কাছে লাখ লাখ টাকা ঘুষ নিয়েছিল সিভিক ভলেন্টিয়ার হিসাবে কাজ পাইয়ে দেওয়ার জন্য। এই ঘটনার আগে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার, হাতাহাতি, বিভিন্ন কারণে সঞ্জয়ের বিরুদ্ধে পুলিশ কেস করা হয়েছিল, কিন্তু পুলিশ তখন কিছুই করেনি। এছাড়াও 2টি ঘটনা বিশেষভাবে সামনে এসেছে। 2022 সালে সঞ্জয় তার 3 মাসের গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মারে। এই ঘটনার পর সঞ্জয়ের স্ত্রী এবং শাশুড়ি সঞ্জয়ের বিরুদ্ধে পুলিশ কেস ফাইল করে, কিন্তু সঞ্জয় এর থেকে বেঁচে বেরিয়ে যায়। এছাড়াও কয়েক সপ্তাহ আগে সঞ্জয়ের খারাপ নজর একজন মহিলার উপর পড়ে, যিনি মেডিকেল কলেজে অ্যাডমিট ছিলেন। সঞ্জয় ওই মহিলার প্রেসক্রিপশন থেকে ফোন নম্বর নিয়ে 3 মাস ধরে তাকে হ্যারাস করে, বিভিন্ন ধরনের নোংরা ছবি এবং ভিডিও পাঠিয়ে। ওই মহিলা লালবাজার পুলিশে কেস ফাইল করলেও সঞ্জয় এই কেস থেকেও বেরিয়ে যায়। সঞ্জয়কে একজন মানুষ না বলে একটি জঘন্য জানোয়ার বা দৈত্য বলা ঠিক হবে, কারণ মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করে সে মজা পেত। তার ফোনের মধ্যে পাওয়া গেছে অসংখ্য পর্ন ভিডিও, যেগুলি সাধারণ পর্ন ভিডিওর মতো নয়, তার মধ্যে রয়েছে টর্চার এবং ভায়োলেন্ট কন্টেন্ট। 9ই আগস্ট সঞ্জয় নেশা করে তার বন্ধুর সঙ্গে রেড লাইট এরিয়ায় যায়, কিন্তু সঞ্জয় একা মেডিকেল কলেজে ফিরে আসে এবং কুকর্ম করার জন্য কাউকে খুঁজে বেড়ায়। অবশেষে সঞ্জয় সেমিনার হলে গিয়ে 40 মিনিট ধরে দুষ্কর্ম চালায়। গ্রেপ্তার হওয়ার পর সঞ্জয় পুলিশের কাছে স্বীকার করে সে এই দুষ্কর্ম করেছে, তাকে যেন ফাঁসি দেওয়া হয়। কিন্তু সিবিআইয়ের কাছে কেস ট্রান্সফার হওয়ার পর সঞ্জয়ের বয়ান বদলে যায়। সঞ্জয় বলে যে সেমিনার হলে গিয়ে সে দেখতে পায় মৌমিতা দেবনাথ ছিল রক্তাক্ত অবস্থায়, তাই জন্য সে তাড়াহুড়ো করে বেরিয়ে এসছে। কিন্তু সঞ্জয়ের এই বয়ান ভুল প্রমাণিত হয়, কারণ ভিকটিমের নখে যে চামড়া এবং রক্তের স্যাম্পল পাওয়া গেছে সেটা ম্যাচ করেছে সঞ্জয়ের সঙ্গে। তো এখন
একটা বড় প্রশ্ন। তো সব যখন প্রমাণিত হয়ে গেছে, তো সঞ্জয়কে শাস্তি দেওয়া হচ্ছে না কেন? কারণ প্রথমত মেডিকেল কলেজের স্টুডেন্টরা মনে করেন এই জঘন্য ঘটনার সঙ্গে শুধুমাত্র সঞ্জয় জড়িয়ে নয়, তার সঙ্গে রয়েছে অনেক বড় বড় মুখ। প্রধানভাবে এই মেডিকেল কলেজের এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, যার নামে রয়েছে অসংখ্য করাপশনের কেস। এছাড়াও অনেক স্টুডেন্ট এটাও দাবি করেছে এই মেডিকেল কলেজে চলে পর্নোগ্রাফির ব্যবসা, সেক্স স্ক্যান্ডেল, হিউম্যান বডি পার্টসের স্মাগলিং, ডেড বডি নিয়ে পর্ন সিনেমার শুটিং করা হয় এই মেডিকেল কলেজের মধ্যে। সবথেকে বড় কথা, 2001 সালে এইসব ঘটনা নিয়ে 4th ইয়ারের স্টুডেন্ট সৌমিত্র বিশ্বাস অনেক কিছু এক্সপোজ করেছিল, কিন্তু এইসব ঘটনা তখন মিডিয়ার সামনে আসেনি। কিছুদিন পর তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় মেডিকেল কলেজে পাওয়া যায়। তখন মেডিকেল কলেজের দায়িত্বে যারা ছিলেন তারা এটাকে সুসাইডের নাম দিয়েছিলেন। এটা সুসাইডের প্রথম কেস নয়, এর পরে ঘটে 2020 সালে পৌলমী সাহার সঙ্গে। তিনি অনেক কিছু বলতে চেয়েছিলেন এই মেডিকেল কলেজে ঘটা ঘটনার সম্বন্ধে, কিন্তু তারও মৃতদেহ এই মেডিকেল কলেজ থেকে পাওয়া যায় এবং এটাকেও সুসাইডের নাম দেওয়া হয়েছিল। তো বর্তমানে আরজি কর মেডিকেল কলেজের যা পরিস্থিতি, স্টুডেন্টরা শুধুমাত্র মৌমিতা দেবনাথের ধর্ষণকাণ্ডের আসল দোষীদের তো শাস্তি দিতে চাইছে, কিন্তু তার সাথে সাথে এই মেডিকেল কলেজের মধ্যে নোংরা জঘন্য কাজ চালিয়ে যাচ্ছে সেই বিষয়ে সূক্ষ্মভাবে ইনভেস্টিগেট করা হয়, সেই বিষয়ে স্টুডেন্টরা দাবি জানাচ্ছে, যেটা আমার মনে হয় একদমই ঠিক। কারণ সুসাইডের নামে কোনো স্টুডেন্টকে মেরে ফেলা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি স্টুডেন্টকে পড়ানোর পিছনে তার পরিবারের কত ধরনের স্যাক্রিফাইস থাকে সেটা যে কেউ বুঝবে না। এই ঘটনা যে বিষয়টি নিয়ে সব থেকে বেশি রাগ হচ্ছে আমার, সেটি হলো সন্দীপ ঘোষকে নিয়ে। তার উপরে এত ধরনের কেস চলছে, তাকে শাস্তি দেওয়া তো দূরের কথা, প্রমোশন দিয়ে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়েছে। এর থেকে বেশি জঘন্য কি হতে পারে? আপনার কি মতামত এই নির্মম হত্যাকাণ্ডের পিছনে আসলে কে রয়েছে? আপনার যা কিছু বলার আছে কমেন্ট বক্সে বলতে পারেন। এটা ছিল একটি ছোটখাটো ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এরকম ভিডিও দেখার জন্য।